হ্যালো স্টুডেন্ট, তোমরা হেডিং দেখে বুঝতে পারছো আজকে তোমাদের নিট যে 2024 যে নিটটা হলো সেটা কি সলিউশন আজকে করব, ডিটেলসে করব। যাদের ডিটেলস সলিউশন দরকার নেই তাদের জন্য তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোশ্চেনের মধ্যে আমি অ্যান্সার করে রেখেছি। যদি যাদের ক্ষেত্রে ডিটেলস দরকার নেই তারা অ্যান্সার দেখে সরাসরি করে নিতে পারবে এবং ভিডিওটাকে স্কিপ করে এগিয়ে যেতে পারো। আর যাদের ক্ষেত্রে ডিটেল দরকার তারা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে আশা করি। আচ্ছা, কোশ্চিন কেমন হয়েছে না হয়েছে কোশ্চিন সলভ করার সময় বুঝতে পারবো সেটা ভালো করে। প্রথম কোশ্চিনটা দেখো কি বলেছে। এ bob is while in a horizontal plane means to a string with initial speed বলেছে ওমেগা rpm. The tension in the string is t. যখন রোটেশন হচ্ছিল ওমেগা rpm তখন টেনশন ছিল t এবং স্পিড যখন 2 ওমেগা তখন বলেছে টেনশন কত হবে। তো আমরা জানি টেনশনের ক্ষেত্রে ফর্মুলা t ইজ ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার r। যেহেতু এখানে রেডিয়াস সেম বলেছে তার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করলাম। রেডিয়াস যেহেতু সেম তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে t ভ্যারিয়াস ওমেগা স্কোয়ার। এবার এখান থেকে আমি বলতে পারি t2 বাই t1 ইকুয়ালস টু ওমেগা 2 বাই ওমেগা 1 তার হোল স্কোয়ার। অ্যাকর্ডিং টু কোশ্চিন কী বলেছে, একটা বলেছে 2 ওমেগা, একটাকে বলেছে ওমেগা। তাহলে যদি আমি ভ্যালু পুট করে দিই তাহলে এটা হচ্ছে 2 ওমেগা বাই ওমেগা তার হোল স্কোয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি 4। তাহলে t2 ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 4t, যেহেতু t1 এর ভ্যালু t বলেছে আমাকে এই প্রবলেমে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 2 নম্বরটা 4t। অ্যান্সার দেওয়া আছে পাশে, সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, সেকেন্ড কোশ্চিন কী বলেছে দেখো। সেকেন্ড কোশ্চিন বলেছে এ পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম স্পিড। তো তোমাদের বলেছিলাম, এটা তোমরা অলরেডি জানো, যে যদি কোনো পার্টিকেল ইউনিফর্ম স্পিডে মুভ করে তাহলে তার স্পিড সেম থাকবে ইন এ সার্কুলার পাথ। তাহলে সার্কুলার পাথে কোনো পার্টিকেল ইউনিফর্ম স্পিড নিয়ে মুভ করলে কী থাকবে, কি বলেছিলাম যে তার স্পিড সেম থাকবে, ভেলোসিটি সেম থাকবে না। ভেলোসিটি ক্ষেত্রে যেহেতু ম্যাগনিটিউড থাকে আর থাকে ডাইরেকশন, ম্যাগনিটিউড সেম থাকবে কিন্তু ডাইরেকশন যেহেতু ভ্যারি করবে বলে ভেলোসিটিও ভ্যারি করবে। ভেলোসিটি ভ্যারি করার জন্য অ্যাক্সেলারেশন যে আছে সেই অ্যাক্সেলারেশনটা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এবং তার ডাইরেকশন টাইমের সাথে সাথে চেঞ্জ হবে। যদিও ভ্যালু সেম থাকবে কিন্তু ডাইরেকশন টাইমের সাথে সাথে চেঞ্জ হবে। মানে এখান থেকে কী বুঝতে পারছি, ভেলোসিটি ও চেঞ্জ হবে আর অ্যাক্সেলারেশনে চেঞ্জ হবে। এবার অপশানগুলোতে দেখো, প্রথম অপশন কি বলেছে কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি যেটা হচ্ছে সেটা আমাদের হচ্ছে না, কারণটা একটু আগে বললাম যে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে না। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনও কনস্ট্যান্ট থাকবে না, অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকবে বাট ডাইরেকশন কনস্ট্যান্ট থাকবে না। কনস্ট্যান্ট ভেলোসিটি বাট ভ্যারিং অ্যাক্সেলারেশন, না ভেলোসিটি কনস্ট্যান্ট আমার থাকবে না। তাহলে থার্ড নম্বর অপশানে আমার সরে যাচ্ছে ভ্যারিং ভেলোসিটি অ্যান্ড ভ্যারিং অ্যাক্সেলারেশন। তাহলে এটা অপশন হচ্ছে 4 নম্বরটা। আচ্ছা, থার্ড নম্বর প্রবলেম যদি দেখি, থার্ড নম্বর প্রবলেমটা কী বলেছে দেখো। থার্ড নম্বর প্রবলেমটা দেখো কী বলেছে। এ লজিক সার্কিট প্রোভাইড দ্য আউটপুট বলে দিয়েছে, তাহলে কোনটা এক্সপ্রেশন হবে। তাহলে দেখো এই আউটপুটটাকে যদি একটু ভালো করে অবজার্ভ করবো এবং অপশানগুলো দেখো, এখান থেকে এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে যেটা আমাদের দেখতে হবে, চালাকি করতে হবে, সেটা হলো অপশানগুলো। দেখো ওয়াইয়ের যদি আউটপুটটা ভালো করে অবজার্ভ করো, দেখো ওয়াইয়ের আউটপুট বি এর ঠিক উল্টোটা। এখানে যখন 0 হয়েছে ওয়াইটা তখন 1 হয়েছে, যখন 1 তখন 0, এখানে 0 আবার 1, এখানে 1 তাহলে এখানে 0। তার মানে বুঝতে পারছি যে ওয়াইটা বি এর বার হয়েছে, ওয়াই বি এর বার। তাহলে ওয়াই বি এর বার অপশান কোনটা আছে, 3 নম্বরটা। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা, 4 নম্বর প্রবলেম যেটা আছে সেই প্রবলেমটা একটু বলতে পারে অন্যান্য প্রবলেমের তুলনায় একটু বলতে পারে ট্রিকি প্রবলেম। এই কারণের জন্য বলছি যে এই ক্ষেত্রে এই প্রবলেমটার ক্ষেত্রে একটু বোঝার ব্যাপার আছে। এর আগে যে 3টা প্রবলেম করলাম খুব সোজা প্রবলেম ছিল। 4 নম্বর প্রবলেমটা দেখো কী বলেছে। সলিনয়েড 1 এটাকে বলেছে সলিনয়েড 1 আর এটা হচ্ছে সলিনয়েড 2। এবার কথা হলো যেটা কি বলেছে, ইন দ্য অ্যাবভ ডায়াগ্রাম এ স্ট্রং বার ম্যাগনেট ইজ মুভিং টুয়ার্ড সলিনয়েড 2, মানে সলিনয়েড 2 এর দিকে এই বার ম্যাগনেট যেটা বলেছে সেটা সলিনয়েড 2 এর দিকে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে ফ্রম এ সলিনয়েড 1। তাহলে 1 থেকে 2 এর দিকে মুভ করছে। দ্য ডাইরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট ইন দ্য সলিনয়েড 1 অ্যান্ড দ্যাট ইন সলিনয়েড 2 রেসপেক্টিভলি। তাহলে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে। তো আমরা জানি যে যদি এটা এদিকে মুভ করে তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশনের জন্য একটা ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড হবে, তার জন্য একটা ইনডিউসড ইএমএফ হবে। এটা এমনভাবে হবে যাতে তার সৃষ্টির কারণকে বাধা দিতে পারে।
তার মানে এখানে কি করবে, এই চাইবে এই কয়েলটা এই জায়গাতে সাউথ পোল জেনারেট করতে, এবং কারণটা হলো কি এখানে সাউথ আছে, তাহলে তাকে রিপেল করতে পারবে, মানে সেদিকে যেতে বাধা দিতে পারবে, এবং এখানে তৈরি করবে সাউথ। যেহেতু এখানে নর্থ আছে, তাহলে এ কী করবে, এই দুজনের মধ্যে অ্যাট্রাকশন হবে যাতে করে সে দূরে না যেতে পারে। এবার আমরা জানি যে এখানে যদি সাউথ পোল জেনারেট করতে হয় তাহলে আমরা করবো কি, এখানে সাউথের এদিকে ডাইরেকশনে মুখ করে যদি আমরা দাঁড়াই তাহলে এখানে কারেন্টে যাবে ক্লকওয়াইজ ডাইরেকশন। তো ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি কারেন্ট যায় আমার, তাহলে ক্লকওয়াইজ যদি হয় তাহলে কারেন্টটা এদিক দিয়ে ঢুকবে এবং এদিক দিয়ে বেরোবে। তাহলে এখানে কারেন্টের ডাইরেকশন আমার হলো A to B, মানে এ দিয়ে ঢুকবে আর বি দিয়ে বেরোবে। এই ক্ষেত্রে যদি আমি বলি যে এই ক্ষেত্রে এইখানে যদি সাউথ পোল জেনারেট করতে হয় তাহলে সেক্ষেত্রে আবার এই দিক থেকে দেখতে হবে, এতে দেখলে আবার ক্লকওয়াইজ হবে। তাহলে এখানে যদি আমি ক্লকওয়াইজ ডাইরেকশন বলি তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশন এখানে কেমন হবে, এখানে যদি ক্লকওয়াইজটা দেখো তাহলে এইরকম হবে, তার মানে এখান দিয়ে ডি দিয়ে ঢুকবে আর সি দিয়ে ঠিক বেরোবে। তাহলে এখানে যদি অপশানটা দেখি তাহলে কারেন্টের ডাইরেকশন হচ্ছে A to B আর এটা হচ্ছে D to C, A to B D to C, তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমার 1 নম্বরটা। তাহলে আমার চারটা প্রবলেম হলো, তারপর হচ্ছে 5 নম্বর প্রবলেম। আচ্ছা, তাহলে 5 নম্বর প্রবলেমটা দেখা যায় কি বলেছে 5 নম্বর প্রবলেম। আচ্ছা, 5 নম্বর প্রবলেম বলেছে গিভেন বিলো আর টু স্টেটমেন্ট অন ইজ লেভেল অ্যাজ অ্যাসারশন আর একটা হচ্ছে রিজন। আচ্ছা, একটা কথা যেটা হলো সেটা যে এখন নিটে কিছু প্যাটার্ন ফলো করছে, সেটা হলো আগে যে এমসে যে প্যাটার্নটা ফলো করা হতো, এখন নিটে সেম ধরনের কিছু কোশ্চিন দেওয়া হচ্ছে, অ্যাসারশন রিজন টাইপের প্রবলেম, তারপরে থিওরি টাইপের প্রবলেম, যেরকম 2 নম্বর প্রবলেমটা আমরা একটু আগে দেখলাম। তাহলে এখানে যে কথাটা আমরা যদি বলি তাহলে প্রথম অ্যাসারশনটা কি বলেছে, দ্য পোটেন্সিয়াল ভি অ্যাট অ্যানি অ্যাক্সিয়াল পয়েন্ট 2 মিটার ডিস্টেন্স ফ্রম ইটস সেন্টার অফ দ্য ডাইপল মোমেন্ট পি অফ ম্যাগনিটিউড, ডাইপল মোমেন্ট অফ ম্যাগনিটিউড আমাকে বলে দিয়েছে ইজ এত। এবারে এখান থেকে যদি আমি এটার জন্য ফর্মুলা আমরা অলরেডি জানি, তোমরা প্রত্যেকেই জানো এই ফর্মুলাটা আমরা অলরেডি জানি যে ডাইপোলের জন্য পোটেনশিয়ালের ফর্মুলা হয় কে পি বাই আর স্কোয়ার, যেখানে কেটার ভ্যালু তোমরা অলরেডি জানো সেটা হচ্ছে 1/4πε0। এবার এখানে যদি ভ্যালু পুট করি, আমার যে ভ্যালুগুলো বলেছে 1/4πε0, পি এর ভ্যালু বলেছে 4 × 10⁻⁻6, আর আর এর ভ্যালু ডিস্টেন্স বলেছে কত মিটার ডিস্টেন্সে বলেছে 2 মিটার। তাহলে 2 মিটার যদি আমি এখানে পুট করি, 2 মিটার তার হোল স্কোয়ার, এটা যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে দেখবে যে ঠিক এটা পেয়ে যাচ্ছি আমরা, এই যে ভ্যালুটা বলেছে প্লাস মাইনাস বলেছে, কারণটা কি এটা ডিপেন্ড করছে যে ডাইপোলের পজিটিভ হবে না নেগেটিভ ভ্যালু তার উপরে। তো এটা যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসারশন যেটা আছে সেটা হচ্ছে ঠিক, তাহলে এটা ঠিক আছে। দ্বিতীয় নম্বর রিজনটা কি বলেছে, যেহেতু ভি ইজ ইকুয়াল টু 2p/4πε0 আর স্কোয়ার, কিন্তু দেখো আমি ফর্মুলাতে দেখো লিখিয়ে দিয়েছি, সেটার ভ্যালু হচ্ছে কত 4π, এখানে যদি ভ্যালু পুট করি 1/4πε0, এখানে পি লিখেছি, তার মানে 2p যেখানে লিখেছে সেটা ভুল দিয়েছে, তাহলে 2p তাহলে হবে না, তো রিজনটা তাহলে ফলস আছে, তার মানে অ্যাসারশনটা ঠিক আছে আর রিজনটা ফলস আছে। তাহলে এটার অ্যান্সার কোনটা হচ্ছে যদি আমি দেখি, তাহলে বোথ এ অ্যান্ড আর আর ট্রু, কোথায় গেল, হ্যাঁ, both A and R are true and R is the correct explanation of A, না এটা ভুল হয়ে যাচ্ছে, তাহলে আমার both A and R are true, না দুটো ট্রু না, এটা ট্রু বাট আরটা ফলস, তাহলে A is true but R is false, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। আচ্ছা, 6 নম্বর প্রবলেম কি বলেছে আমাকে, 6 নম্বর যে প্রবলেমটা বলেছে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, 1 নম্বরের সাথে 2 নম্বর লিস্টটাকে ম্যাচ করতে বলেছে। তাহলে কী করে ম্যাচ করব, তোমরা জানো ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে, আচ্ছা এখানে সাসেপ্টিবিলিটি বলেছে, ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালু কত হয় 0 থেকে নিয়ে -1 মধ্যে, তাহলে 0 থেকে নিয়ে -1 মধ্যে কোনটা ভ্যালু আছে 2 নম্বরটা, তাহলে এর অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা, এই টাইপের প্রবলেম যদি থাকে তাহলে এই টাইপের প্রবলেম শর্টকাট পদ্ধতিতে করার জন্য উপায় কি, সেটা হচ্ছে যেটা অপশন আছে সেই অপশনের মধ্যে কিছু ভ্যালুকে ম্যানিপুলেট করে দিতে হবে, কিছু ভ্যালুকে সরাতে হবে। কী করে সরাবো দেখো, সেটা হচ্ছে 1-এর অ্যান্সার হচ্ছে 2, তাহলে 1-এর অ্যান্সার 2, এখানে দেখো কোনটার ক্ষেত্রে আছে, এই ক্ষেত্রে 3 নম্বরেরটাতে নাই এবং 4 নম্বরটাতে নাই, তাহলে এই দুটো অপশন ভুল চলে গেল। এবার কথা হলো যে তারপরের অপশনটা দেখো, বি এর ক্ষেত্রে দেখো ফেরোম্যাগনেটিকের জন্য আমরা জানি সাসেপ্টিবিলিটির ভ্যালু অনেক হাই হয়, তাহলে অনেক হাই হয়, তাহলে 2 এর সাথে কি দেখতে পাচ্ছি 3, তাহলে 2 এর সাথে 3 মিলাও, তাহলে 2 এর সাথে 3 এক জায়গাতেই আছে, সেটা হচ্ছে এই যে 1 নম্বরটাতে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম সেটা হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে 1। তাহলে আমাদের 6 নম্বর প্রবলেম গেল, এবার হচ্ছে 7 নম্বর প্রবলেম। এই প্রবলেমটা সোজা ছিল। তাহলে এখন পর্যন্ত যে কটা প্রবলেম করলাম তার মধ্যে একটা প্রবলেমে একটু ট্রিকি টাইপের প্রবলেম ছিল, বাকিগুলো সেম সোজা টাইপের প্রবলেম। 7 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো,
in a uniform magnetic field of 0.049 Tesla, a magnetic needle is perform 20 complete oscillation in 50 seconds. তাহলে আমরা এখান থেকে টাইম পিরিয়ড বের করে নিতে পারি। টি ইজ ইকুয়াল টু টোটাল কমপ্লিট অসিলেশন হচ্ছে 20 5 সেকেন্ডে, তাহলে 5/20, তাহলে এটার ভ্যালু পাচ্ছি আমরা 1/4। তাহলে তার টাইম পিরিয়ড আমরা পেয়ে গেলাম। দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য নিডল ইজ কত বলেছে 9.8 × 10⁻⁻6 ইফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য নিডল ইজ এত, তাহলে বলেছে দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্সের ভ্যালু কত হবে। তো আমরা জানি যেটা যে টাইম পিরিয়ড কত হয় 2π√I/mb। ভ্যালুগুলো আমরা পুট করব। টাইমের ক্ষেত্রে ভ্যালু কত পুট করব 1/4 ইজ ইকুয়াল টু 2π√I/mb। হোল স্কোয়ার করে দাও 1/16 ইজ ইকুয়াল টু 4π² I/mb। এখান থেকে আমাকে বের করতে হবে এম এর ভ্যালু, কারণটা আমাকে এমটা বলে দিয়েছে এক্স ফর্মে। তাহলে এখান থেকে যদি এম এর ভ্যালু বের করি তাহলে এখান থেকে যদি এম এর ভ্যালু বের করি তাহলে আমরা কত পাচ্ছি m ইকুয়ালস টু 4π² × 16 × I/b। ভ্যালুগুলো পুট করে দাও এখান থেকে 4π² × 16 × I। মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু কত বলেছে এখানে, মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু বলেছে 9.8 × 10⁻, তাহলে 9.8 × 10⁻⁻6 ডিভাইডেড বাই বি। বি এর ভ্যালু টেসলাতে বলেছে 0.049। আচ্ছা, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে যদি এম এর ভ্যালু বের করি ক্যালকুলেশন করে, তাহলে এম এর ভ্যালু বের করলে দেখবে যে 1280π² × 10⁻⁻5 পাবে। তাহলে এখান থেকে যে ভ্যালুটা বলেছে সেটা হলো x × 10⁻⁵। যদি কম্পেয়ার করি তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এটা। তাহলে এক্স এর ভ্যালু এটা, মানে অপশন আমার হয়ে যাচ্ছে 4 নম্বরটা। আচ্ছা, তারপরে হচ্ছে এর পরেরটাতে যাওয়া যাক, 8 নম্বর প্রবলেম। এটা খুব সোজা প্রবলেম বলতে গেলে। কি বলেছে প্রবলেমে, ইন অ্যান আইডিয়াল ট্রান্সফরমার দ্য টার্ম রেশিও বলেছে NP/NS, ভোল্টেজের রেশিও চেয়েছে। এটা সোজা, খুব সোজা জিনিস, তোমরা এটা আমি পড়িয়েছি অনেকবার করে। NP/NS ইজ ইকুয়াল টু তোমাদের বলেছিলাম VP/VS, এর ভ্যালু বলেছে 1/2। তাহলে এখান থেকে যদি VS/VP করি তাহলে আমাদের পেয়ে যাব 2/1, তাহলে 2:1 অ্যান্সার হবে। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 2 নম্বরটা। আচ্ছা, তারপরেরটা কি বলেছে, তারপরেরটা দেখো ভার্নিয়ার থেকে প্রবলেম দিয়েছে, মানে এক্সপেরিমেন্টাল ফিজিক্সের যে পার্টটা ছিল সেখান থেকে প্রবলেম দিয়েছে। কি বলেছে প্রবলেমটাতে, ইন এ ভার্নিয়ার ক্যালিপার্স n+1 division of the vernier scale coincide with n division of the main scale if on main scale division represent 0.1 mm the vernier constant। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন সেমিতে যে সেটা আবার ভালো করে অবজার্ভ করতে হবে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি অলরেডি, 1 - 1 হবে না, মেন স্কেলের রিডিং কটার সাথে বলেছে, ম্যাচ করেছে এনটার সাথে। তাহলে 1 - n/n+1 ইন্টু মেন স্কেল রিডিং। মেন স্কেলের একটা ঘরের ভ্যালু কত বলেছে 0.1, তাহলে 0.1 mm। তাহলে যদি আমি সেমিতে যাই তাহলে এখান থেকে যদি এটাকে লসও করি n+1 - n/n+1 ইন্টু 1, এটা 0.01 সেমি করে নিতে পারবো আমরা। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা পেয়ে যাচ্ছি 1/n+1 ইন্টু এটা হয়ে যাবে 1/100। তবে এটা অপশন দেখো 1/100, তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বরটা। আচ্ছা, তারপরের প্রবলেমটাতে আসা যাক। তারপরের প্রবলেমটা দেখো, এটা নিউটনস ল থেকে দিয়েছে, খুব সোজা প্রবলেম, এটাও খুব সোজা প্রবলেম দিয়েছে। সেটা কি বলেছে, এ horizontal force 10 Newton is applied to a block A as saw in the figure. The mass of block A and B are 2 kg and 3 kg respectively. The block slide over frictionless surface. The force exerted by the block A on the block B is। তাহলে A B এর উপরে কত করবে। তাহলে এটা এবার প্রবলেম সলভ করার ক্ষেত্রে তোমাদের বলেছিলাম আমি বারবার করে যে ব্লক দুটোকে আগে ভাগ করে নেবে দুটো পার্টে। তাহলে এই দুটো ব্লককে আমি দুটো পার্টে ভাগ করে নিলাম। তারপরে ফোর্স আমি এদিক থেকে অ্যাপ্লাই করছি। কত ফোর্স অ্যাপ্লাই করেছি 110 নিউটন। এবার এটার ভ্যালু হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে 3 কেজি।
এবং বলেছিলাম রিয়াকশন ফোর্স যদি বের করতে হয় তাহলে অ্যারোগুলো আমরা ভিতরের দিকে দেবো। এখানে রিয়াকশন ফোর্স আমি ধরলাম এন। তো তোমাদের শিখিয়েছিলাম আমি চালানেওয়ালা ফোর্স এফ সি মাইনাস রোকনেওয়ালা ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। টোটাল মাস কত হচ্ছে 2 + 3 ইন্টু এ। তাহলে এখান থেকে চালানোর জন্য ফোর্স কত আছে 10 নিউটন, থামানোর জন্য এই থেকে কোনো ফোর্স নেই, তাহলে 0 ইজ ইকুয়াল টু 5 ইন্টু এ। তাহলে এ এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেশন বেরোলো। এবার আমাকে বের করতে হবে এখানে টি। তাহলে এখানে সিস্টেম বাউন্ডারি টেকনিক আমরা অ্যাপ্লাই করব। সিস্টেম বাউন্ডারি টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি চালানোর জন্য ফোর্স হচ্ছে এন, থামানোর জন্য কেউ নেই, মাস হচ্ছে 3 ইন্টু এ এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এখান থেকে এন এর ভ্যালু আমরা পেয়েছি 6। তাহলে 2 কেজি আর 3 কেজির মধ্যে যে রিয়াকশন ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে 6 নিউটন। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 6 নিউটন, মানে অ্যান্সার হচ্ছে 3 নম্বরটা। আচ্ছা, এরপরের প্রবলেমে যাওয়া যাক। তাহলে আমাদের 10 নম্বর প্রবলেম হলো, এখন পর্যন্ত খুব একটা কঠিন প্রবলেম আমরা পাইনি। আচ্ছা, 11 নম্বর প্রবলেম। 11 নম্বর প্রবলেমটা খুব সোজা প্রবলেম, ক্লাস 11-এর একদম থিওরি থেকে দিয়ে দিয়েছি উঠিয়ে। সেই প্রবলেমটা কী বলেছে দেখো, এক্স ইজ ইকুয়াল টু ইকুয়েশন বলে দিয়েছে, একদম পাতি ইকুয়েশন 5 sin πt π/3 মিটার রিপ্রেজেন্ট দ্য মোশন অফ এ পার্টিকেল এক্সিকিউট সিম্পল হার্মোনিক মোশন। হ্যাঁ, এখানে একটা জিনিস ভালো করে অবজার্ভ করতে হবে, সেটা হলো ইউনিটটা মিটারে দেওয়া আছে। দ্য অ্যাম্পলিটিউড অ্যান্ড টাইম পিরিয়ড। তাহলে অ্যাম্পলিটিউড তো সোজা, এখান থেকে বুঝতে পারছি অ্যাম্পলিটিউডের ভ্যালু এ ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে 5, অবশ্যই মিটার হবে যেহেতু ওটা মিটারে দেওয়া আছে। আর টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু জানি 2π/ω। এই প্রবলেম অনুযায়ী ওমেগার ভ্যালু ω/t, তার মানে এখান থেকে বুঝতে পারছি ওমেগার ভ্যালু হচ্ছে পাই, তাহলে 2π/π। তাহলে ক্যালকুলেশন করতে পারছি 2। তাহলে এটা হচ্ছে অ্যাম্পলিটিউডটা হচ্ছে 2 মিটার আর টাইম পিরিয়ড হচ্ছে 2, তাহলে 5 মিটার আর 2 সেকেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা। আচ্ছা, তারপরে প্রবলেমটা দেখো, খুব সোজা প্রবলেম। দ্য টার্মিনাল ভোল্টেজ অফ এ ব্যাটারি হুজ ইএমএফ ইজ 10 ভোল্ট, দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স 1 ওহম হোয়েন কানেক্টেড থ্রু এক্সটার্নাল রেজিস্ট্যান্স 4 ওহম। তাহলে বলেছে কি বের করতে বলেছে আমাকে, টার্মিনাল ভোল্টেজ মানে পোটেনশিয়াল ডিফারেন্স। এর থেকে সোজা অঙ্ক আর এক্সপেক্ট করা ভুল নিটে একদমই। 12 নম্বরটা যদি বলি তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হয়, ই ইন্টু আর বাই আর প্লাস স্মল আর। এটা তোমরা অলরেডি জানো, বারবার করে এটা পড়ানো হয়েছে। মানে ভ্যালু যদি পুট করে ই এর ভ্যালু কত আছে, কত ভোল্টের ব্যাটারি লাগিয়েছি আমরা, 10 ভোল্টের ব্যাটারি লাগিয়েছি, তাহলে 10 আমরা এখানে পুট করবো। তাহলে 10 এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত বলে দিয়েছি 4 ওহম, তাহলে এখানে পুট করবো 4/4 + 1। তাহলে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি এখান থেকে পাচ্ছি 2, তাহলে 8 ভোল্ট। তার মানে এটা অ্যান্সার হচ্ছে আমার 8 ভোল্ট, মানে অ্যান্সার হচ্ছে আমার 3 নম্বরটা। আচ্ছা, তারপরেও প্রবলেমটাতে যাওয়া যাক। 13 নম্বর প্রবলেম কি বলেছে, এখানে দেখো স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 টাইপের প্রবলেম দিয়েছে। একটু আগে যেটা বললাম যে এখন এই টাইপের প্রবলেম খুব দিচ্ছে, এই প্যাটার্ন ফলো করছে। 13 নম্বর প্রবলেমটা কি বলেছে, গিভেন বিলো 2 স্টেটমেন্ট। এক নম্বর স্টেটমেন্টে কি বলেছে, অ্যাটমস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাজ দে কন্টেন ইকুয়াল নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ। এটা একদম ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট 1টা একদম ঠিক আছে। অ্যাটম অফ ইচ এলিমেন্ট আর স্টেবল অ্যান্ড এমিট দেয়ার ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম। এটা যদি পরীক্ষাতে একটু পড়তে ভুল করে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অ্যাটম অফ ইচ এলিমেন্ট আর স্টেবল, সব অ্যাটম কিন্তু স্টেবল হয় না, কিন্তু এখানে বলেছে সব অ্যাটমই স্টেবল, তার মানে স্টেটমেন্ট 2 হয়ে যাচ্ছে আমার ফলস। তাহলে এটা মিলাও এবার, বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড 2 আর কারেক্ট, তাহলে এটা হচ্ছে না। বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ইনকারেক্ট, এটা হচ্ছে না। স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 3 নম্বরটা। আচ্ছা, এরপরে পিডিএফে যাওয়া যাক। এরপরে পিডিএফটা কত আছে, এটা কত করলাম, 12 13 করলাম, এটা 14, ঠিক আছে। 14 নম্বর প্রবলেমটা দেখো, এটা খুব সোজা প্রবলেম। কি বলেছে, খুবই সোজা প্রবলেম। ইফ সি ইজ দ্য ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস, দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবভ দ্য ফোটন অ্যামং দ্য ফলোয়িং আর। তাহলে নিচের যে পয়েন্টগুলো বলেছে তাদের মধ্যে কোনটা কারেক্ট। দ্য এনার্জি অফ ফোটন ইজ ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এটা ঠিক আমরা জানি প্ল্যাঙ্কের ইকুয়েশন থেকে। দ্য ভেলোসিটি অফ দ্য ফোটন ইজ সি, এটাও আমরা জানি, ঠিকঠাক আছে। দ্য মোমেন্টাম অফ দ্য ফোটন, হ্যাঁ এটাও জানি আমরা, এটা E/c বলে শিখেছিলাম আমরা, এটাও ঠিক আছে। তার মানে এও ঠিক আছে, বিও ঠিক আছে, সিও ঠিক আছে। ডি নাম্বারটা কি বলেছে, ইন এ ফটো ইলেকট্রিক কলিশন বোথ টোটাল এনার্জি অ্যান্ড টোটাল মোমেন্টাম আর কনজার্ভ, হ্যাঁ এটাও ঠিক আছে, ডি নাম্বারটাও ঠিক আছে। এবার বলেছে ফোটন পসেস পজিটিভ চার্জ, হ্যাঁ এটা ভুল আছে, ফোটনের কোনো চার্জ থাকে না, ফোটন ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে কত, ABCD। তাহলে ABCD দেখো, এ নম্বরটাতে A আর B আছে, এটা হচ্ছে না, ABCD, তার মানে অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা। আচ্ছা, তারপরে 15 নম্বর প্রবলেমে চলে এসো। 15 নম্বর প্রবলেম কি বলেছে, ম্যাচ লিস্ট
ওয়ান উইথ লিস্ট টু, একের সাথে 2 নম্বরটা মিলাতে বলেছে। এই অঙ্কটাতে অনেকে কি করেছো, বোকামো করেছো। এই অঙ্কটা খুব সোজা প্রবলেম ছিল, অনেকে বোকামো করে করেছো। অঙ্কটাতে দেখো চলছে কি, বলেছে যে যতগুলো ইলেকট্রন আসছে আমার, সবগুলো ইলেকট্রনই 2 নম্বর অরবিটে আসছে, 2 নম্বর অরবিটে চলে আসে। তাহলে যেহেতু ফাইনাল অরবিট 2 নম্বর, তার মানে চলছে কার কথা, সেটা হচ্ছে বামার সিরিজের কথা বলছে। তো বামার সিরিজের ক্ষেত্রে এবার দেখতে হবে যে কোথা থেকে কোনটার ক্ষেত্রে বেশি হায়ার স্টেট থেকে আসছে। তাহলে হায়ার স্টেটের কথা যদি বলি, এখানে দেখো 3 নম্বর থেকে আসে, এটা দেখো 6 নম্বর থেকে আসে। তাহলে 3 নম্বর থেকে যে এসে তার জন্য এনার্জি কী হবে, কম হবে। তাহলে এনার্জি যদি কম হয় তাহলে ওয়েভলেন্থ সবচেয়ে বেশি হবে। মানে এখান থেকে কি বুঝতে পারছি যে 3 নম্বরের এ নম্বরের জন্য ওয়েভলেন্থ ম্যাক্সিমাম। তাহলে এ নম্বরের জন্য ওয়েভলেন্থ ম্যাক্সিমাম মানে হচ্ছে এর সাথে 3। একটু আগে যেটা শিখালাম, এখানে এ টাইপের প্রবলেমে কী করতে হবে, যে আমাদের কিছু ভ্যালুকে সরিয়ে দিতে হবে। কী করে সরাবো, দেখো এর অ্যান্সার হচ্ছে 3, এর অ্যান্সার 3 মানে একটা অ্যান্সার আছে, এর অ্যান্সার 3, আর ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। যদি তোমাকে করতে হতো তাহলে কি করতে পারতে, ডি নম্বরটার অ্যান্সার কি দেখতে পাচ্ছি, সবচেয়ে কী হতো, ওয়েভলেন্থ সবচেয়ে ছোটো হতো, মানে এটার জন্য অ্যান্সার তো সবচেয়ে ছোটো, মানে এটার অ্যান্সার হতো। আর মিলিয়ে নিতে পারতাম, মিলিয়ে নিলে হয়ে গেলো। এটা ক্যালকুলেশন যদি করতে যাও, যে পরীক্ষার হলে আমি প্রত্যেকটা সিরিজের জন্য ক্যালকুলেশন করবো, কিন্তু তাহলে আর ডাক্তার হবে না, হয়ে যাবে কম্পাউন্ডার। আচ্ছা, এর পরেরটা দেখো, 16 নম্বর যে প্রবলেমটা আছে সেটা দেখো। এখানে কি বলেছে 16 নম্বর প্রবলেমটা, এ tightly wound 100 turns coils radius 10 semi carries a current 7 ampere, the magnitude of the magnetic field center of the coil। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কত হবে, তা তোমরা অলরেডি জানো। এখানে ম্যাগনিটিউডের ফর্মুলা B = μ0 Ni/2r হবে। ভ্যালু পুট করে দাও তাহলে হলো। মিউ0 ভ্যালু ওরা বলেছে কত, বলেছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 n, টার্ন কত বলেছে 100 ইন্টু আয়ের ভ্যালু কত বলেছে 7/2 ইন্টু আর। রেডিয়াসের ভ্যালু কত বলেছে, রেডিয়াসের ভ্যালু হচ্ছে 10 সেমি। তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2, যেহেতু আমাকে মিটারে ক্যালকুলেশন করতে হবে। ভ্যালুগুলো ক্যালকুলেশন করো, ভ্যালুগুলো যদি তোমরা ক্যালকুলেশন করে দেখো তাহলে এটার ভ্যালু পাবে 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 টেসলা। তার মানে এটাকে আমরা যদি এতে করি তাহলে মিলি টেসলা হয়ে যাবে। তো এটা অ্যান্সার হয়ে যাবে তাহলে 3 নম্বরটা। আচ্ছা, এবার হচ্ছে 17 নম্বর প্রবলেমটা। 17 নম্বর প্রবলেম কি বলেছে, দ্য আউটপুট অফ দ্য গিভেন লজিক গেট ইজ সিমিলার টু দ্য আউটপুট অফ অ্যান বা এ। কোন গেটের আউটপুট হবে সেটা বের করতে বলেছে। তো এটা সোজা, আমি এখানে করিয়ে দিচ্ছি। এটা যদি আমার ইনপুট এ হয় তাহলে এটা হবে আমার এ বার, এটা যদি বি হয় তাহলে এটা হবে আমার বি বার। এবার এখানে যেহেতু ওয়ার গেটের সাথে নট করা আছে তাহলে এটা নর গেট, তাহলে এখানে হয়ে যাবে এ অর বি তার উপরে হোল বার। তাহলে এটা যদি করি তাহলে এটা ডি মর্গান যদি লাগাই তাহলে ডাবল বার অ্যান্ড বি ডাবল বার, তাহলে এটা হয়ে যাবে আমার এ অ্যান্ড বি। তাহলে এটা কোন গেটের আউটপুট, অ্যান্ড গেটের। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বরটা, অ্যান্ড গেটের আউটপুট। আচ্ছা, এর পরের প্রবলেমটাতে যাওয়া যাক। এটা হচ্ছে আমার 17 গেল, এবার হচ্ছে 18 নম্বর প্রবলেম। 18 নম্বর প্রবলেমে কি বলেছে, A wire of length L of resistance 100 ohm is divided into 10 equal part। তাহলে প্রত্যেকটা পার্টের রেজিস্ট্যান্স কত হবে, তাহলে প্রত্যেকটা পার্টের রেজিস্ট্যান্সের ভ্যালু হয়ে যাবে 100/10। তাহলে প্রত্যেকটা পার্টের রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম করে আমরা পাবো। তারপরে কি বলেছে, দ্য ফার্স্ট 5 পার্ট আর কানেক্টেড ইন সিরিজ while next part আর কানেক্টেড ইন প্যারালাল। তাহলে 5টা পার্টকে ওরা সিরিজে লাগিয়েছে। তাহলে এটা 5টা 1 2 3 4 আর 5। তাহলে এটাও 10, এটাও 10, এটাও 10, সবগুলো যদি 10 হয় তাহলে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 50 ওহম। আর কি বলেছে, 5টাকে ওরা প্যারালালে লাগিয়েছে। তাহলে প্যারালালে যদি লাগায় 5টাকে, তাহলে এটার ক্ষেত্রে যদি 5টাকে প্যারালাল লাগাই তাহলে কত হয়ে যাবে, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে, তোমরা জানো, তাহলে হচ্ছে 10/5, তাহলে হচ্ছে 2। আচ্ছা, এরপরে কি বলেছে, দ্য টু কম্বিনেশন আর অ্যাগেন কানেক্টেড ইন সিরিজ। তারপরে এই কম্বিনেশনটাকে সিরিজে লাগাচ্ছে। তাহলে সিরিজে যদি লাগানো হয় তাহলে কি হবে, এই দুটোকে, তাহলে একটার এটা তারপরে এটা, এটা রেজিস্ট্যান্স আমরা কত পেলাম 50, আর এটা রেজিস্ট্যান্স হলো 2। তাহলে দুটোকে অ্যাড করে দিলে আমরা কত পেয়েছি 52 ওহম। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 2 নম্বরটা। আচ্ছা, নিটে বলেছিল এবছর যে রেডিও অ্যাক্টিভিটি থেকে প্রবলেম দেবে না, দিয়ে বসে আছে। দেখো 19 নম্বর প্রবলেমটা দিয়ে দিয়েছে রেডিও অ্যাক্টিভিটি থেকে, যদিও সোজা প্রবলেম ছিল। আচ্ছা, এটাকে আমি এখানেই করিয়ে দিচ্ছি, ওখানে এক্সট্রা করে করানোর দরকার না, এখান থেকে আমরা করে নিতে পারবো। কি বলেছিল দেখো, এখানে মাস নাম্বার বলেছে 290 এবং অ্যাটমিক নাম্বার 82। এখানে যেহেতু আলফা
বেরোচ্ছে, তাহলে আলফা যদি বের হয় তাহলে আমরা জানি যে মাস নাম্বার 4 কমে যাবে, তাহলে এটা হয়ে যাবে 286, এটা হয়ে যাবে 2 নম্বর কমে যাবে, তাহলে 80 হয়ে যাবে। যেহেতু এটা পজিট্রন বেরোচ্ছে, পজিট্রনের চার্জ হয় কিন্তু মাস যেহেতু হয় না, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা 286 আর এটা 80 রাখবো আমরা। তারপর এটা হচ্ছে বিটা প্লাস, তাহলে বিটা প্লাস যদি হয় তাহলে এখানে আমরা জানি যে মাস এর কোনো মাস নাম্বারের কোনো চেঞ্জ হয় না, কিন্তু অ্যাটমিক নাম্বার 1 ইনক্রিজ হয়ে যায়। তারপরে আবার আটাপনা বেরিয়েছে, তাহলে এটা তো কোনো চেঞ্জই হবে না, তাহলে 286 আর এটা হচ্ছে 81, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 286 81, মানে সেটা অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা। এটা খুব সোজা প্রবলেম ছিল। এর পরের প্রবলেমে যাওয়া যাক। 20, the maximum elongation of a steel wire of 1 meter length if the elastic limit of the steel and its Young modulus respectively, তাহলে ইলাস্টিক লিমিট বলে দিয়েছে, মানে স্ট্রেসের কথা বলে দিয়েছে আর ইয়ং মডুলাসের কথা বলে দিয়েছে। তাহলে স্ট্রেসের কথা বলেছে আমাকে এটা, এবং ইয়ং মডুলাসের কথা বলে দিয়েছে এটা। তাহলে আমাকে বলেছে ইলংগেশন বলেছে, তাহলে ইলংগেশন আমরা বের করে নিতে পারি। ইয়ং মডুলাসের ক্ষেত্রে আমরা জানি স্ট্রেস বাই স্ট্রেন মানে ডেল এল বাই এল। তাহলে এখান থেকে যদি আমরা ওয়াই ইজিক্যাল টু লিখি তাহলে আমরা পেয়ে যাচ্ছি স্ট্রেস ইন্টু এল বাই ডেল এল। তাহলে ইলংগেশন ডেল এল ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি স্ট্রেস ইন্টু এল বাই ওয়াই। তাহলে স্ট্রেসের ভ্যালু কত বলেছে? স্ট্রেসের ভ্যালু বলেছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা ভ্যালু কত আছে এটা বোঝা যাচ্ছে না, কত নম্বর প্রবলেম এটা? 20। 8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আছে, এটা 8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই, আচ্ছা ইন্টু লেন্থের ভ্যালু বলা আছে 1 মিটার ইন্টু 1 বাই ওয়াই। ইয়ং মডুলাসের ভ্যালু বলা আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3, মানে হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার, তাহলে 4 মিলিমিটার। এটা অ্যান্সার হচ্ছে 1 নম্বরটা। আচ্ছা, তারপরে বলেছে 21 নম্বর প্রবলেম। কি বলেছে? ইফ দ্য monochromatic source in Young double slit experiment is replaced by a white light, এটা পড়ানোর সময় তোমাদের অনেকবার করে বলেছিলাম আমরা যে হোয়াইট লাইট দিয়ে যদি কোনো ইয়ং মডুলাসের এক্সপেরিমেন্ট করা হয় তাহলে সেন্ট্রাল ফ্রিঞ্জ থাকবে, যা ছিল তাই থাকবে, কিন্তু সেন্ট্রাল ফ্রিঞ্জটা কী হবে? হোয়াইট কালারের হবে, আর বাকি যে ফ্রিঞ্জগুলো হবে সেগুলো কালারফুল হয়ে যাবে। তাহলে এবার অপশানগুলো দেখো, তাহলে হয়ে যাবে ইন দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন উইল ডিসঅ্যাপিয়ার, না ডিসঅ্যাপিয়ার হবে না, যা ছিল তাই থাকবে। There will be a central dark fringe surrounded by a few color fringe, না সেন্ট্রাল ফ্রিঞ্জটা অবশ্যই হোয়াইট হবে, এটা ভুল হয়ে যাচ্ছে তাহলে আমার। There will be central bright white fringe, তাহলে ঠিক আছে, সারাউন্ডেড বাই ফিউ কালার ফ্রিঞ্জ, তাহলে এটাও ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 3 নম্বরটা। আচ্ছা, তারপরে হচ্ছে 22 নম্বর প্রবলেম। কি বলেছে? এটা খুব সোজা প্রবলেম। অ্যাট অ্যানি ইনস্ট্যান্ট অফ টাইম টি দ্য ডিসপ্লেসমেন্ট অফ any particle is given by ডিসপ্লেসমেন্টের ভ্যালু এক্স এর ভ্যালু বলে দিয়েছে, তাহলে এক্স ইজিক্যাল টু 2t - 1 বলে দিয়েছে, ইন এসআই ইউনিট বলে দিয়েছে। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ ফোর্সের ভ্যালু বলে দিয়েছে এফ ইকুয়ালস টু আমাকে বলেছে 5 নিউটন। দ্য ভ্যালু অফ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এটা খুব সোজা প্রবলেম। পাওয়ারের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি পি ইজিক্যাল টু এফ আর ইন্টু ভি, তাহলে এফ তো আমি বের করে নিতে পারবো, ভিটাকে আমরা সরাসরি বলিনি, তাহলে ডিএক্স বাই ডিটি করবো। এফ এর ভ্যালু ওরা বলেছে কত? 5 নিউটন, তাহলে 5 পুট করে দাও। ডিএক্স বাই ডিটি এখান থেকে বুঝতে পারছো, এটা যদি ডিএক্স বাই ডিটি আমরা এখান থেকে করি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ডিএক্স ডিটি করলে এটা ভ্যালু পাবে 2, তাহলে এখানে 2 লিখে দেবো, তাহলে এটা পেয়েছি আমরা 10 ওয়াট। তাহলে 10 ওয়াট মানে এসআই ইউনিটে যদি আমরা করি 10 মানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 1 নম্বরটা। আচ্ছা, তাহলে আমাদের হলো 22 নম্বর। এবার হচ্ছে 23। এবার আমরা করব 23 নম্বর প্রবলেমটা। 23 নম্বর প্রবলেম কি বলেছে? কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট এ অ্যান্ড বি অ্যান্ড আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্সার। এবার কোঅর্ডিনেট ভাগ করেছে, এটা হচ্ছে 1 নম্বর কোঅর্ডিনেট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আমরা না বলে দিত তবু আমরা পারতাম। এবার বলেছে ফর এ সোলার সেল দ্য আইভি ক্যারেক্টার লাইন ইন দ্য 4th কোঅর্ডিনেট, এটা কথা ঠিক আছে, আমরা কেন জানি আমরা সোলার সেলের জন্য গ্রাফটা কেমন হয়, এইরকম গ্রাফ আমরা পাই, যেখানে এটা হচ্ছে আমার ভি আর এটা যদি আমার আই হয়, তো আমরা পড়েছিলাম এই পয়েন্টটাকে আমাদের বলা হয়, এই পয়েন্টটা যেটা আছে সেই পয়েন্টটাকে আমরা বলি ওপেন সার্কিট ভোল্টেজ, আর এটাকে বলা হয়, এই পয়েন্টটাকে বলি আমরা
এই পয়েন্টটাকে আমরা বলে থাকি শর্ট সার্কিট কারেন্ট। এবার তাহলে এটা আমার ঠিক আছে। 2 নম্বরটা কি বলেছে, বি নম্বরটা, ইন এ রিভার্স বায়াস পিএন জাংশন ডায়োড দ্য কারেন্ট মেজার্ড ইন মাইক্রোঅ্যাম্পিয়ার, এখন পর্যন্ত ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, ইজ ডিউ টু মেজরিটি ক্যারিয়ার, মেজরিটির জন্য হয় না, এটা মাইনরিটির জন্য হয়। তাহলে মানে 2 নম্বরটা আমার ভুল আছে। তাহলে এবার অপশানগুলো দেখো, 2 নম্বরটা ভুল আছে না ঠিক আছে। এ ইজ কারেক্ট বাট বি ইজ ইনকারেক্ট, তাহলে এ ঠিক বি ভুল, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে আমার, তাহলে আর পড়ার দরকার নাই। আচ্ছা, এবার হচ্ছে আমার 24 নম্বর প্রবলেম। কি বলেছে, টু বডি এ অ্যান্ড বি অফ সেম মাসেস আন্ডারগো কমপ্লিটলি ইনইলাস্টিক অন ডাইমেনশনাল কলিশন। তাহলে ইনইলাস্টিক কলিশন যদি হয় তাহলে দুজন কী হবে, একে অপরের সাথে লেগে যাবে। যদি লেগে যায় তাহলে কী চেয়েছে, বডি এ মুভস উইথ ভেলোসিটি v1 while the body be at rest before collision, the velocity of the system after the collision is v2, then ratio বলেছে বের করতে। তো সোজা প্রবলেম এটা। তাহলে দুটো বডি আছে, এটার মাস m, এটারও মাস m, এই যাচ্ছিল v1 ভেলোসিটিতে, এটা যাচ্ছে ভেলোসিটি ছিল 0, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে v1 প্লাস 0 ইজিক্যাল টু ফাইনালি দুটো একে অপরের সাথে চিপকে যাবে, যদি লেগে যায় তাহলে এটা m, এটা m, তাহলে টোটাল মাস হয়ে যাবে 2m, তাহলে 2m ইন্টু কমন ভেলোসিটি যেটা সেটা হলো v2, তাহলে হচ্ছে mm কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে v1 ইজিক্যাল টু হচ্ছে আমরা পাচ্ছি 2v2। তাহলে আমাকে চাইছে v1 বাই v2, তাহলে v1 বাই যদি আমি v2 বের করি তাহলে 2/1, তাহলে 2:1 পাচ্ছে, তাহলে 2:1 মানে 2 নম্বরটা অ্যান্সার হচ্ছে। তাহলে এটা খুব সোজা প্রবলেম ছিল। আচ্ছা, এবার হচ্ছে এই প্রবলেমটা, এই প্রবলেমটাকে আমরা বলতে পারি একটু ট্রিকি প্রবলেম। ট্রিকি মানে বেশ ভালো প্রবলেম, সরাসরি সাধারণত মাথাতে আসে না, পরীক্ষার হলে সাধারণত অনেক সময় আসে না যদি প্র্যাকটিস না থাকে তাহলে। আর প্রবলেমটা দেখো ভালো করে, এ লাইট রে ইন্টার থ্রু এ রাইট অ্যাঙ্গেল প্রিজম, তাহলে প্রিজমটা রাইট অ্যাঙ্গেল বলেছে, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এটার ভ্যালু বলেছে 90 ডিগ্রি। আচ্ছা, প্রিজম অ্যাট পয়েন্ট পি, এই পি পয়েন্টে লাইট এসে উইথ আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 30 ডিগ্রি অ্যাজ শ ইন দ্য ফিগার, ইট লিভস থ্রু দ্য প্রিজম প্যারালাল টু ইটস বেস বিসি, তার মানে এর মধ্যে দিয়ে যে রেটা যাচ্ছে সেটা এর প্যারালাল, অ্যান্ড ইমার্জ অ্যালং দ্য ফেস এসি, তাহলে এইখান দিয়ে সে বেরিয়ে যাচ্ছে, এর প্যারালালি বেরিয়ে যাচ্ছে। দ্য রিফ্র্যাক্টিভ, কোথায় চলে আসলো এটা, আমরা ছিলাম এই পেজে বোধ হয় 23, হ্যাঁ এখানে ছিলাম। তাহলে কি বলেছে, হ্যাঁ, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য প্রিজম ইজ, তাহলে প্রিজমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে, তাহলে সেটা বের করতে বলেছে। তাহলে এটা কোণ যদি আমি থিটা ধরি তাহলে এই কোণটা হবে 90 মাইনাস থিটা, যেহেতু রাইট অ্যাঙ্গেল প্রিজম আমাকে বলেছে। এবার এই কোণটা, তাহলে এই যেহেতু এটা প্যারালাল, তাহলে এই কোণটাও হবে, এই কোণটাও হবে আমার থিটা, তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটার ভ্যালু আমার হয়ে যাবে 90 মাইনাস থিটা। আচ্ছা, এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এই কোণটাও হবে আমার 90 মাইনাস থিটা, তাহলে এখানে যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের যে অ্যাঙ্গেলটা পড়বে সেটার ভ্যালু হয়ে যাবে আমার থিটা। তাহলে আমরা যদি এই প্লেনটাতে মানে এসি প্লেনে যদি আমরা এসি প্লেনের জন্য যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মিউ ইকুয়ালস টু, যেহেতু এটা লাইটটা বলতে পারি আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে এসে পড়ছে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারি যে এটা হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, তাহলে এখান থেকে বলতে পারি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কথা বলতে পারি, তাহলে 1/sin থিটা এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে সাইন থিটা এর ভ্যালু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাচ্ছি 1/μ, তাহলে এখান থেকে আমরা cos থিটা প্রথমে বের করে নেব, কারণ cos থিটা আমাদের দরকার পড়বে। তাহলে cos থিটা ইজিক্যাল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ভ্যালু পুট করো 1 মাইনাস সাইনের ভ্যালু হচ্ছে তাহলে 1/μ তার হোল স্কোয়ার, তাহলে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 1, তাহলে এটা হয়ে যাবে μ স্কোয়ার, এটা হলো μ স্কোয়ার মাইনাস 1/μ স্কোয়ার, পুরোটার উপরে √, এটা ভ্যালু বের করলে 1/μ √μ স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে আমরা cos থিটার ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা এ বি যে ফেসটা আছে সেটাতে আমরা আবার এবি যে ফেসটা আছে সেটাতে আবার আমরা রিফ্র্যাকশনের ফর্মুলা লাগাবো। তাহলে মিউ ইজিক্যাল টু
সাইন 30 অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাই এটা হবে ভ্যালু হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এটার ভ্যালু হচ্ছে সাইন 90 মাইনাস থিটা, তাহলে হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু সাইন 30 সাইন 90 মাইনাস থিটা মানে হয়ে যাচ্ছে আমার কস থিটা। আচ্ছা, এবার ভ্যালু পুট করে দাও। কস থিটার ভ্যালু আমরা এখানে বের করে রাখলাম, সেটার ভ্যালু হচ্ছে এটা, এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো। তো পুট করলে সাইন 30 ভ্যালু হচ্ছে আমার হাফ, এটার ভ্যালু যদি আমি পুট করে দিই তাহলে হচ্ছে 1 বাই মিউ রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এবার এখান থেকে এটা উল্টে উপরে চলে যাবে, তাহলে মিউ ইজিক্যাল টু উপরে হচ্ছে মিউ বাই 2 রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা কেটে যাচ্ছে। তো যদি আমি হোল স্কোয়ার করে দিই তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 4 মিউ স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মিউ স্কোয়ার ইজিক্যাল টু 5 বাই 4, তাহলে মিউ ইজিক্যাল টু রুট 5 বাই 2, তাই রুট মিউর ভ্যালু হচ্ছে রুট 5 বাই 2। তাহলে মিউয়ের ভ্যালু কোথায় গেল, আবার প্রথম পেজে চলে এসছে, তো বিরক্ত করছে খুব। তাহলে মিউয়ের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, এটা তো না, হ্যাঁ এখানে আছে। তাহলে মিউয়ের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 2 নম্বরটা, সেটা হচ্ছে রুট 5 বাই 2। আচ্ছা, এবার এর পরের প্রবলেমটাতে যাওয়া যাক। এটা আমরা করলাম 25, তারপরে হচ্ছে 26 নম্বর প্রবলেম। 26 নম্বর প্রবলেম কি বলেছে, দ্য গ্রাফ হুইচ শ দ্য ভ্যারিয়েশন অফ 1 বাই ল্যামডা স্কোয়ার ইটস কাইনেটিক এনার্জি ই এর সাথে কী হবে। তো আমরা জানি 1 বাই ল্যামডা ল্যামডা ইজিক্যাল টু জানি এইচ বাই রুট ওভার 2mE, তাহলে যেহেতু ল্যামডা স্কোয়ারের গ্রাফ চেয়েছে তাহলে এটাকে স্কোয়ার করে দাও, তাহলে ল্যামডা স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার বাই 2mE, তাহলে এটা যদি 1 বাই ল্যামডা করে দিই তাহলে 1 বাই ল্যামডা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, এটা উল্টে যাবে 2mE বাই হচ্ছে আমার এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি দেখি তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কনস্ট্যান্ট, তাহলে এটা আমি বলতে পারি y ইকুয়ালস টু m ইন্টু এক্স, তার মানে পাসিং থ্রু অরিজিন হবে, তাহলে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন গ্রাফটা হবে তাহলে এইরকম, যেখানে এটা হচ্ছে 1 বাই ল্যামডা স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে আমার ই, তাহলে এটা গ্রাফ, এটা হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা। আচ্ছা, এর পরের প্রবলেমটার কথা যদি বলি 27 কি বলেছে, দ্য কোয়াড্রেটিক কোয়ান্টিটি হুইচ হ্যাভ দ্য সেম ডাইমেনশন অ্যাজ দোজ অফ সলিড অ্যাঙ্গেল, তাহলে সলিড অ্যাঙ্গেলের আমরা জানি ডাইমেনশন হয় না, তাহলে আমরা জানি সলিড অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন হয় না, তাহলে কোনটার সাথে সেম আছে সেটা দেখতে হবে। তাহলে স্ট্রেন অ্যান্ড অ্যাঙ্গেল, স্ট্রেনের আমরা জানি যে কোনো ডাইমেনশন হয় না এবং অ্যাঙ্গেলেরও হয় না এবং সলিড অ্যাঙ্গেলের হচ্ছে না, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার এই নাম্বারটা। আচ্ছা, তারপরে হচ্ছে 28 নম্বর প্রবলেম কি বলেছে, 28 নম্বর প্রবলেম, অ্যান আনপোলারাইজড লাইট বিম স্ট্রাইক এ গ্লাস সারফেস অ্যাট বুস্টার্স অ্যাঙ্গেল দেন, তাহলে বুস্টার্স অ্যাঙ্গেলে যদি কোনো লাইট এসে পড়ে, তাহলে বুস্টার্স অ্যাঙ্গেলে লাইট এসে পড়লে তোমাদের বলেছিলাম যে এটা যদি কোনো সারফেস হয়, এখানে যদি লাইট এসে পড়ে, সেই অ্যাঙ্গেলটা যদি বুস্টার্স অ্যাঙ্গেলস হয়, তাহলে রিফ্লেক্টেড লাইট আর রিফ্র্যাক্টেড লাইট এর মিডলের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, এটা একটা জিনিস শিখেছিলাম। আর রিফ্লেক্টেড লাইট হবে পারফেক্টলি পোলারাইজড, আর রিফ্র্যাক্টেড যে লাইটটা হবে সেটা হবে পার্সিয়ালি পোলারাইজড, এটা পুরোপুরি পোলারাইজড হবে না, পার্সিয়ালি হবে। এটা অপশনগুলো এবার পড়ো কি বলেছে, দ্য রিফ্লেক্টেড লাইট উইল পার্সিয়ালি পোলারাইজড, এটা তাহলে হচ্ছে না, আমার অ্যান্সার ওটা হচ্ছে ভুল হয়ে যাচ্ছে। দ্য রিফ্লেক্টেড লাইট উইল বি কমপ্লিটলি পোলারাইজড, না রিফ্র্যাক্টেড বলেছে, রিফ্র্যাক্টেডটা হবে না, রিফ্লেক্টেডটা হবে, তো এটার অ্যান্সার ভুল হয়েছে। বোথ দ্য রিফ্লেক্টেড অ্যান্ড রিফ্র্যাক্টেড উইল বি কমপ্লিটলি পোলারাইজড, এটা হচ্ছে না। দ্য রিফ্লেক্টেড লাইট উইল বি কমপ্লিটলি পোলারাইজড বাট রিফ্র্যাক্টেড লাইট উইল বি পার্সিয়ালি পোলারাইজড, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার 4 নম্বরটা। এবার হচ্ছে 29 নম্বর প্রবলেম কি বলেছে, the moment of inertia of a thin rod about an axis passing through its midpoint perpendicular to the rod is এত, the length বলে দিয়েছে, তাহলে লেন্থ, তাহলে লেন্থ কত হবে সেটা চেয়েছে, তার মাস বলে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। আমরা জানি মোমেন্ট অফ ইনার্সিয়া রডের জন্য সেটা হচ্ছে ml² বাই 12,
ভ্যালুগুলো আমরা পুট করব। মোমেন্ট অফ ইনার্শিয়া বলে দিয়েছে 2400 ইকুয়ালস টু, মাস বলে দিয়েছে 400 গ্রাম, তাহলে 400, এল এর ভ্যালু চাইছে আমাকে, আর এটা হচ্ছে 12। তাহলে আমরা এখান থেকে দুটো জিরো কেটে দিচ্ছি, এটা করলে 3 পাচ্ছি, তাহলে এখান থেকে এল স্কোয়ারের ভ্যালু পাচ্ছি 72। এবার দেখো এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে গেলে কিন্তু বোকা সাজবে। এখানে দেখো অপশানগুলো দেখো, এটা যদি এল স্কোয়ার 72 হয় তাহলে এল এর ভ্যালু অবশ্যই এটা 72, আমরা জানি 8 এর স্কোয়ার কত হয় 64, তাহলে 8 থেকে ভ্যালুটা বড় হবে আর 9 থেকে ছোট হবে, কারণটা হচ্ছে 81 হলে কত হতো 9 হতো, তার মানে অপশানটা অবশ্যই 8 থেকে বড় এবং 9 থেকে ছোট। একটা অপশান আছে দেখো, সেটা হচ্ছে এই নাম্বারটা। এটার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের জন্য দরকার নেই, কিছু কিছু অঙ্কতে ক্যালকুলেশন ছাড়াই আমাদের করতে হবে। আচ্ছা, তারপরে প্রবলেমটা দেখো কি বলেছে, A thin flat circular disc of radius বলে দিয়েছে is placed gently over a surface of water. If the surface tension of water is 0.7 Newton meter minus 1, then the excess force required to take away from the surface. তাহলে excess force কত হবে? তো excess force এর ক্ষেত্রে তোমরা ফর্মুলা জানো অলরেডি। excess force এর জন্য তোমরা ফর্মুলা অলরেডি জানো, সেটা হচ্ছে F = T × L হয়। যেহেতু এটা একটা ডিস্ক আছে, তাহলে ডিস্কের ক্ষেত্রে সারফেস কাজ করবে, এই সারফেস বরাবর সারফেস টেনশন কাজ করবে, তাহলে T × 2πr হবে। ভ্যালুগুলো পুট করে দেবো। সারফেস টেনশনের ভ্যালু কত বলে দিয়েছে আমাকে 0.7, তাহলে 0.07 2 × π × r। রেডিয়াসের ভ্যালু কত বলেছে 4.5 সেমি, তাহলে 4.5 সেমিতে রাখা যাবে না, 10⁻²। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা দেখবে এটার ভ্যালু পাবে 19.8 × 10⁻³ নিউটন, মানে 19.8 মিলি নিউটন। তাহলে এটার অ্যান্সার হয়েছে আমার এ নাম্বারটা। আচ্ছা, 30 হলো। তারপরে 31 নম্বর প্রবলেম, তো সমস্যা হলে হয়। 31 নম্বর প্রবলেম কি বলেছে, আবার একই জায়গাতে আছে। The thermodynamic system is taken through the cycle A B C D A, তাহলে এই সাইকেল বরাবর যাচ্ছে A B C D A। The work done by the gas along the path BC, তাহলে BC পাথ বরাবর কত হবে? তা BC পাথ বরাবর দেখতে পাচ্ছি, এই প্রসেসটা দেখতে পাচ্ছি ভলিউমের পারপেন্ডিকুলার, মানে এই প্রসেসটা হচ্ছে আইসোকোরিক, এবং আইসোকোরিক প্রসেসে ওয়ার্ক ডানের ভ্যালু কত হয় 0, তাহলে এটা অ্যান্সার হয়েছে আমার 0। এটা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে এর পরেরটা, এটা খুব সোজা প্রবলেম। যারা আমার নোটস পড়েছো তাদের জন্য এই প্রবলেমটা তো খুব সোজা, নোটস এটা সরাসরি ছিল। কি বলেছে, এ হুইল অফ ব্লক কার্ড ইজ রোলিং ওভার, রোলিং বলেছে। রোলিং যদি হয় তাহলে তোমাদের বলেছিলাম যে এই পয়েন্টার ভেলোসিটি যেটা কন্ট্যাক্টে থাকবে, সেই পয়েন্টার ভেলোসিটি হবে 0, এটার ভেলোসিটি হয়ে যাবে 0, এবং এই পয়েন্টের ভেলোসিটি সবচেয়ে বেশি হবে, সেটা হবে 2v, যদি সেন্টার অফ মাসের ভেলোসিটি v হয়। তাহলে পি পয়েন্টের ভেলোসিটি সবচেয়ে বেশি হবে, কিউ পয়েন্টের ভেলোসিটি সবচেয়ে কম হবে। এবার অপশানগুলো পড়ো। পয়েন্ট পি মুভস স্লোয়ার দ্যান কিউ, তাহলে এটা হচ্ছে না। পয়েন্ট পি মুভস ফাস্টার দ্যান কিউ, তাহলে অবশ্যই এটা হয়ে যাচ্ছে, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বরটা। হচ্ছে 33, কী বলে 33 নম্বর, এটা কোনো ক্যালকুলেশনের দরকার নেই। দ্য মাস অফ এ প্ল্যানেট 1/10 that of the earth and its diameter is half that of the earth, তাহলে আর্থের ডায়ামিটারের অর্ধেক হচ্ছে। দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্যাট প্ল্যানেট ইজ, তাহলে এটা খুব সোজা প্রবলেম ছিল। আমরা জানি G = Gm/r² হয়। তাহলে এখান থেকে বুঝতে পারছি জি প্ল্যানেট বাই জি আর্থের কথা যদি বলি, তাহলে এখানে কি হবে, মাস অফ প্ল্যানেট মাস অফ আর্থ, রেডিয়াসটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এখানে হয়ে যাবে ই, আর এটা হয়ে যাবে আমার টি তার হোল স্কোয়ার। এবার যদি আমি ভ্যালুগুলো পুট করি, তাহলে ভ্যালুগুলো পুট করলে কত পাবো, প্ল্যানেটের মাস কত বলেছে 1/10, তাহলে 1/10, তাহলে এটা কেটে যাবে। রেডিয়াস বলেছে এটা হলো আর ই, এটা বলেছে
ইন্টু আর ই তার হোল স্কোয়ার। আমি ক্যালকুলেশন যদি করি এখান থেকে তাহলে 1/10, এটা উল্টে উপরে চলে আসে, উপরে পেয়ে যাচ্ছি আমরা 4। তাহলে জিপি এর ভ্যালু যদি আমি করি তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি জিই ইন্টু 4/10, তাহলে 9.8 ইন্টু 4/10 যদি করি তাহলে এটা 4 থেকে সামান্য ছোট পাবো। তাহলে 4 থেকে সামান্য ছোট অপশানগুলো দেখো, তাহলে একটা অপশান আছে 4 থেকে সামান্য ছোট, সেটা হচ্ছে 4 নম্বরটা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে এর পরের প্রবলেমটা। এর পরের প্রবলেমটা কী বলেছে? এটা খুব সোজা প্রবলেম, যারা নোটস পড়েছে তাদের জন্য খুবই সোজা। কি বলেছে? ইন দ্য ফলোয়িং সার্কিট দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। তাহলে এটা দেখতে পাচ্ছ ব্যালেন্স হুইস্টন ব্রিজ। তোমাদের এর ক্ষেত্রে বলেছিলাম যে যদি ব্যালেন্স হুইস্টন ব্রিজ হয় তাহলে প্রত্যেকটা যদি আর্মে সেম অ্যামাউন্টের রেজিস্ট্যান্স থাক বা ক্যাপাসিট্যান্স থাক, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালু ওটার সাথে সমান হয়ে যাবে। তাহলে 2 অ্যান্সার হবে, তো এটা অ্যান্সার হবে 2। এটা ক্যালকুলেশন করার কোনো দরকার ছিল না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 34 হলো 35 নম্বর প্রবলেম কী ছিল? এটাও খুব সোজা প্রবলেম ছিল, একটু বুদ্ধি লাগালেই হয়ে যেত প্রবলেমটা। এ থিন স্ফেরিক্যাল সেল ইজ চার্জড বাই সাম সোর্স, দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্ট সি অ্যান্ড পি। তাহলে সি আর পি এর বলেছে, তাহলে সেন্টারের পোটেন্সিয়াল আর পি পয়েন্টের পোটেন্সিয়াল কত হবে সেটা বের করতে বলেছে। তা তোমাদের আমি বলেছিলাম যে যদি কন্ডাক্টিং স্ফিয়ার হয় তাহলে কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে কী হবে, ভিতরের প্রত্যেকটা পয়েন্টের, এই পয়েন্টের কথা বলো, এই পয়েন্টের বলো, এই পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টের পোটেন্সিয়াল সেভ হবে। তার মানে সারফেসের পোটেন্সিয়াল যা, এটার পোটেন্সিয়াল তাই হবে। তাহলে সি এর পোটেন্সিয়াল যা, সিপিও কী হবে তাই হবে। তাহলে যদি আমি পোটেন্সিয়াল ডিফারেন্স নিই তাহলে তার ভ্যালু কত হবে? 0। তাই এটা অ্যান্সার হয়ে যাবে আমার তাহলে 0। আচ্ছা, তারপরে 36 নম্বর প্রবলেমটা বলেছে, এটাও খুব সোজা প্রবলেম ছিল। এখান থেকে বলেছে ভেলোসিটি আর টাইমের গ্রাফ বলেছে, এখান থেকে আমাকে অ্যাক্সেলারেশন আর টাইমের গ্রাফ ড্র করতে বলেছে। তাহলে যদি অ্যাক্সেলারেশন আর টাইমের গ্রাফ আমরা ড্র করি তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ভেলোসিটির স্লোপটা পাচ্ছি পজিটিভ, তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু হবে আমার কনস্ট্যান্ট এবং পজিটিভ। তাহলে ওপর দিকে হবে আমার অ্যাক্সেলারেশন, এটা কনস্ট্যান্ট এবং পজিটিভ। তারপরে হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু হয়ে যাবে 0। তারপর হচ্ছে এটার স্লোপ হচ্ছে নেগেটিভ মানে হয়ে যাবে এইরকম। তাই আমার এরকম গ্রাফ দেখো, এরকম গ্রাফ কোনটার ক্ষেত্রে আছে? এরকম গ্রাফ একটা ক্ষেত্রে আছে, 3 নম্বরের ক্ষেত্রে। তাহলে এটা হয়ে যাচ্ছে ভেলোসিটি টাইম থেকে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। আচ্ছা, এবার হচ্ছে 37 নম্বর প্রবলেমটা। নম্বর প্রবলেমটা কি বলেছে? If the mass of a bob is in a simple pendulum is increased to thrice the original mass and length is made half its original length, then the new time period of oscillation x/2 বলেছে টাইমস ইটস অরিজিনাল টাইম পিরিয়ড, দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ। তাহলে এক্সের ভ্যালু কত হবে সেটা বের করতে বলেছে। এখানে একটা চালাকি যেটা করেছে ওরা সেটা হচ্ছে যে তার মাস থ্রাইস টাইম মানে 3 গুণ বাড়িয়েছে, কিন্তু আমরা জানি টাইম পিরিয়ডের ফর্মুলা টি ইকুয়ালস টু 2π√L/g। যেহেতু এখানে মাস নেই তার মানে মাসের উপরে ডিপেন্ড করবে না। তাহলে আমরা এখান থেকে যদি আমি T2/T1 বের করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব √L2/L1। মাসের উপরে ডিপেন্ড করবে না, তাহলে মাস নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই। কি বলেছে? ইটস লেন্থ ইজ মেড হাফ অফ ইটস অরিজিনাল লেন্থ। তাহলে আগের লেন্থের হাফ করে দিয়েছে। তাহলে এখানে বুঝতে পারছি T2/T1 ইকুয়ালস টু হয়ে যাবে 1/2 পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি T2 ইজিক্যাল টু T ইন্টু √2। কোশ্চিন অনুযায়ী কি বলেছে যে এইটারই ভ্যালু x/√2 টাইমস ইটস অরিজিনাল টাইম পিরিয়ড। তো এটার ভ্যালু বলেছে T ইন্টু x/2। তো এখান থেকে যদি কাটি তাহলে টি কেটে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি √2। তাহলে এক্সের ভ্যালু আমার হয়ে যাচ্ছে √2। আচ্ছা, এর পরের প্রবলেম দেখা যাক। এর পরের প্রবলেম কী আছে? পরের প্রবলেম কি বলেছে? a 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ইজ কানেক্টেড টু 210 ভোল্ট আর ফ্রিকোয়েন্সি বলেছে 50 হার্জ। সোর্স দেন হচ্ছে পিক কারেন্ট। তাহলে পিক কারেন্টের জন্য আমরা ফর্মুলা লিখতে পারি I0
ইজিক্যাল টু V0 বাই XC। এবার XCর ভ্যালু যদি 1/c ওমেগা পুট করে তাহলে উপরে C ইন্টু ওমেগা উপরে চলে যাবে। তো ভ্যালুগুলো আমরা পুট করে দেবো। তাহলে V0 ভ্যালু আমাদের V0 ভ্যালু বলেনি, আমাকে VRMS এর ভ্যালু বলেছে। তাহলে 210 ইন্টু √2 করে দেবো, তাহলে V0 ভ্যালু পেয়ে গেলাম। ওমেগা ওমেগা আমাকে বলেনি 2πn করতে হবে, n এর ভ্যালু কত, ফ্রিকোয়েন্সি কত বলেছে 50, তাহলে ইন্টু 50 হয়ে গেল, ইন্টু C এর ভ্যালু কত বলেছে, ক্যাপাসিটেন্সের ভ্যালু বলেছে 10 মাইক্রোফ্যারাড, তাহলে 10 ইন্টু 10⁻⁶। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার ক্যালকুলেশন করে দেখে নেবে তোমরা, একটু ক্যালকুলেশন করতে একটু টাইম লাগবে এটার ক্ষেত্রে বলতে গেলে ক্যালকুলেশন একটা টাইম দরকার। সেটা হচ্ছে 0.93 অ্যাম্পিয়ার পাবে। এটা ক্যালকুলেশন তোমরা নিজে থেকে করে নেবে, যেটুকু বললাম সেখান থেকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আচ্ছা 38, এবার হচ্ছে 39। The following graph represent TV graph of an ideal gas। তাহলে আইডিয়াল গ্যাসের আগে ইকুয়েশন লিখো। তা আমরা জানি PV = nRT। এবার এখানে টিভি গ্রাফ বলেছে, তাহলে T = আগে লিখো। তাহলে T = P/nR ইন্টু V। তার মানে আমি বলতে পারি যে একটা স্ট্রেট লাইন পাবো যার স্লোপের ভ্যালু হচ্ছে P/nR, মানে T ভার্সেস V এর স্লোপ কী হবে, P এর প্রপোর্শনাল হবে, P এর সাথে প্রপোর্শনাল হবে। তাহলে মানে যার স্লোপ বেশি তার প্রেসার বেশি হবে। তাহলে যেহেতু গ্রাফগুলো দিয়েছে তার মানে P1 এর যেহেতু স্লোপ বেশি, অ্যাঙ্গেল বেশি, তার মানে P1 এর প্রেসার বেশি। তাহলে P1 সব থেকে বড়, তারপরে হচ্ছে P2, আর সব থেকে ছোট হচ্ছে P3। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমার, এটার অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা, এটা। আচ্ছা, তারপরে 40 নম্বর প্রবলেম কি বলেছে, 40 নম্বর প্রবলেম। এটা খুব সোজা ছিল বলতে গেলে, একটু বুদ্ধি লাগালে হয়ে যেত। অ্যান আয়রন বার অফ লেন্থ L has magnetic moment M. Is bent in middle of its length such that two arms make an angle 60 degree। তাহলে যদি ছবিটা আমি আঁকি, তাহলে একটা বার ম্যাগনেট ছিল যার লেন্থ ছিল L, তাহলে পোল স্ট্রেংথ M যদি হয় তাহলে আমরা লিখতে পারি M = M স্মল m ইন্টু L, পোল স্ট্রেংথ ইন্টু লেন্থ। আচ্ছা, এবার বলেছে সেকেন্ড ক্ষেত্রে যে এটাকে আমরা বেন্ড করে দিচ্ছি এইভাবে, যাতে করে এটা L/2 হয় আর এটাও L/2 হয়। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এখান থেকে একটা ক্লু আমরা পেয়ে যাচ্ছি, আমাদের লাগবে এটা যেটা ডট ডট দিয়ে বুঝালাম সেটা। এখান থেকে আমরা যে ক্লুটা পাচ্ছি সেটা হলো যে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে আর এটাও 60 ডিগ্রি হবে, মানে এটা হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলে এটার ভ্যালু কত হবে, L/2 হবে। তাহলে এখানেও থাকবে M, এখানেও থাকবে M, তাহলে এখন যেটা ম্যাগনেটিক মোমেন্ট হবে M ড্যাশ, সেটা হবে M ইন্টু L/2। তাহলে M ইন্টু L মানে কত, ক্যাপিটাল M, তাহলে ক্যাপিটাল M/2। তাহলে এটা অ্যান্সার হচ্ছে ক্যাপিটাল M/2, এটা অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা। তাহলে 40 নম্বর হলো আমাদের। এবার হচ্ছে 41। তাহলে 41 নম্বর প্রবলেম কি বলেছে, the minimum energy required to launch a satellite of mass m from the surface of the earth of mass capital M and radius r in a circular orbit at an altitude। হ্যাঁ, এখানে ভুল হওয়ার একটা চান্স আছে, ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, এখানে একটা ভুল হওয়ার চান্স থাকে সবারই, কিন্তু আমরা চাইলে সেটাকে, তাহলে কি বলেছে যে একটা অরবিট আছে, সে অরবিটটা আর্থ থেকে কতটা হাইটে আছে সেটা বলেছে 2r, তাহলে সেন্টার থেকে পুরো ডিস্টেন্সটা 3r, এখানে খুব ভুল হওয়ার চান্স থাকে। তাহলে আমরা যদি ওয়ার্ক ডানের কথা বলি তাহলে ফাইনাল এনার্জি, তাহলে অরবিটের টোটাল এনার্জির ফর্মুলা কত হয়, -g ক্যাপিটাল M স্মল m বাই ডিস্টেন্স সেন্টার থেকে টোটাল ডিস্টেন্স, তাহলে হচ্ছে 2 ইন্টু 3r মাইনাস অফ আর্থের সারফেসে যখন ছিল তখনকার পোটেনশিয়াল, তাহলে সেটার ভ্যালু কত, g ক্যাপিটাল M স্মল m বাই r। এই যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা g ক্যাপিটাল M স্মল m বাই r যদি কমন নিই তাহলে আমার এখানে পড়ে থাকছে 1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 1, আর এখানে হয়ে যাচ্ছে -1/6। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5/6 g ক্যাপিটাল M স্মল m বাই r। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5/6 g ক্যাপিটাল M স্মল m বাই r, মানে এটার অ্যান্সার হচ্ছে আমার 1 নম্বরটা। তাহলে 41 হলো। তারপরে হচ্ছে 42 নম্বর প্রবলেম কি বলেছে,
A parallel plate capacitor is charged by connecting it to a battery through a resistance. If I is the current in the circuit, then the gap between the plate. তাহলে আমরা জানি যে একটা ক্যাপাসিটরের মধ্যে দুটো প্লেটের মধ্যে এখান দিয়ে যে কারেন্ট যাবে এখানেও কারেন্টটা সেম যাবে। এখানে কারেন্টটা কী হয়, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যদি চার্জিং সিচুয়েশনে থাকে। তাহলে ডিসপ্লেসমেন্ট এই কারেন্টের ভ্যালু আর ডিসপ্লেসমেন্ট কারেন্টের ভ্যালু কী হবে, সেম হবে এবং সেম ডাইরেকশনে হবে। তাহলে এটা অপশানগুলো পড়ো। দেয়ার ইজ নো কারেন্ট, না এটা কথা ভুল। দ্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট অফ ম্যাগনিটিউড আই ফ্লো ইন দ্য সেম ডাইরেকশন, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা। আচ্ছা, তাহলে হচ্ছে 43 কী বলেছে, দ্য প্রপার্টি হুইচ ইজ নট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেলিং ইন ফ্রি স্পেস, কোনটা প্রপার্টি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের না, দে আর ট্রান্সভার্স ইন নেচার, এই প্রপার্টিটা ঠিক আছে, তারা তির্যক তরঙ্গ, এটা আমরা জানি। The energy density of electric field is equal to charge energy density in magnetic field, এটাও ঠিক আছে। They travel with speed on by √μ0ε0, এটাও ঠিক আছে। They কি বলেছে, দে অরিজিনেট ফ্রম চার্জ মুভিং উইথ ইউনিফর্ম স্পিড, না এটা কথা ভুল আছে। ইউনিফর্ম স্পিড হলে হবে না, অ্যাক্সেলারেটেড মোশন হতে হবে। তাহলে অ্যাক্সেলারেটেড যদি হতো তাহলে সেটা ঠিক ছিল, তার মানে এটার অ্যান্সার হচ্ছে ভুল। তার মানে এটাই আমার অ্যান্সার ঠিক হবে, কেন কোনটা বলেছে কোনটা ঠিক না, ইজ নট বলেছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমার 4 নম্বরটা। এবার হচ্ছে 44 কি বলেছে, এ মেটালিক বার অফ ইয়ং মডুলাস এর ভ্যালু 0.5 × 10⁻11 নিউটন মিটার -2 অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশনের ভ্যালু এটা বলেছে, লেন্থ অ্যান্ড মিটার বলেছে, ক্রস সেকশন এত, হিটেড ফ্রম এত টু এত উইথ এক্সপানশন অর বেন্ট, তার বলছে দ্য কম্প্রেসিভ ফোর্স ডেভেলপ ইন ইট। আচ্ছা, এটা একটু বলতে গেলে প্রবলেমটা কঠিন না, কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে ওয়াই ইজিক্যাল টু আমরা জানি F/A স্ট্রেস বাই ∂L/L স্ট্রেন। তো এখান থেকে যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি y = F/L/A × ∂L। এবার ভ্যালুগুলো পুট করো, তাহলে y = F × L, এ ∂L এর ভ্যালু আমরা লিখতে পারি L × আলফা × ΔT, টেম্পারেচার যদি টি পরিমাণ চেঞ্জ করা হয়, এবং আলফা হচ্ছে কি, আলফাটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেন্সন। তাহলে সেখানে যদি ভ্যালু পুট করি তাহলে এল কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে এফের ভ্যালু যদি দেখি তাহলে এফের ভ্যালু দেখলে আমরা পেয়ে যাচ্ছি YA আলফা × ΔT। ভ্যালুগুলো পুট করে দাও। ওয়াইয়ের ভ্যালু কত বলেছে, 0.5 × 10⁻11, এ ক্রস সেকশন কত বলেছে 10⁻³ 10⁻³ আলফা কত বলেছে, আলফার ভ্যালু বলেছে 10⁻⁵ 10⁻⁵ × ΔT, টেম্পারেচারের চেঞ্জ কত বলেছে 100, 0 থেকে 100, তাহলে এটা হয়ে যাচ্ছে 100। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ঠিকঠাক আছে, তাহলে 0.5, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটার ভ্যালু পেয়ে যাব আমরা 2 নম্বরটা, সেটা হচ্ছে এটা 50 × 10⁻³ আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের করলাম 44, তারপরে হচ্ছে 45 নম্বর যে প্রবলেমটা আছে এটাকে ছোট না করলে বুঝবে না। কি বলেছে 45 নম্বর প্রবলেমটাতে, চুজ দ্য কারেক্ট সার্কিট হুইচ ক্যান অ্যাচিভ দ্য ব্রিজ ব্যালেন্স, কোনটা ব্রিজটাকে ব্যালেন্স সিচুয়েশনে নিয়ে আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে 10 ওহম আছে, এখানেও 10 আছে, এখানে 15 আর এখানে 5 আছে, এবং এটা দেখো ফরওয়ার্ড বায়াসে আছে, তার মানে এটার একটা ফরওয়ার্ড বায়াসে একটা রেজিস্ট্যান্স হবে, হতেও পারে নাও পারে, যে যদি আইডিয়াল হয় তাহলে হবে না, আর যদি আইডিয়াল না হয় তাহলে একটা হওয়ার চান্স আছে। এটা তারপর অপশানটাতে আসা যাক। এটা ব্যাটারি লাগানো আছে এবং এই ডায়োডটা রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াসে যদি থাকে তাহলে রেজিস্ট্যান্স তো ইনফাইনাইট হবে, ইনফাইনাইট হলে কোনোদিনও ব্যালেন্স সিচুয়েশনে আসবে না, তো এটা অ্যান্সার কোনোদিনও হবে না। তারপরটার কথা যদি বলি তাহলে এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ব্যাটারি লাগানো আছে এবং এটা ফরওয়ার্ড বায়াসে আছে, ঠিক আছে, কিন্তু এটা প্যারালালে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, তার ভ্যালু হচ্ছে 5 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু 5 থেকে আরও কম আসবে। তাহলে 5 থেকে যদি আরও কম আসে তাহলে কোনোদিনও এটা ব্যালেন্স সিচুয়েশনে আসতে পারবে না, কেন এখানে যদি 15 থাকে তাহলে এখানেও আমাকে 15 আসতে হবে, তবেই হবে, কিন্তু 15 আসার কোনো চান্স নেই, তাহলে এটা হতে পারছে না। তারপরটার ক্ষেত্রে যদি চলে আসি,
এটাকে আমি একটু উপর দিকে উঠাচ্ছি। তাহলে এখানে দেখো যদি একটু ভালো করে অবজার্ভ করো, এখানে দেখো কথা বলেছে 15, এখানে বলেছে 5, কিন্তু এখানে ব্যাটারির এদিকে পজিটিভ লাগানো, তাহলে এই ডায়োডটা রিভার্স ব্যাস, তাহলে এটা একই রকম কেস দাঁড়ালো 2 নম্বরের মতো, তাহলে এটা হচ্ছে না। তার মানে আমাদের একটা চান্স আছে কোথায়, এক জায়গাতেই চান্স আছে যেখানে কিনা একটা জায়গাতেই চান্স আছে যেখানে কিনা কি হতে পারে, ব্যালেন্স সিচুয়েশন হতে পারে, সেটা হচ্ছে 1 নম্বর। যদি কি হয়, যদি এরকম হয় যে ডায়োডটার ফরওয়ার্ড বায়াসে একটা রেজিস্ট্যান্স আছে, তার ভ্যালু হচ্ছে 10 ওহম, তাহলে যদি 10 হয় তাহলে 5 + 10 করলে কত 15, তাহলে এটা ব্যালেন্স সিচুয়েশনে আসবে, এটা একটা পসিবিলিটি আছে। তাই এটা অ্যান্সার হচ্ছে আমার 1 নম্বরটা। এই প্রবলেমটা বলতে পারো একটু ট্রিকি টাইপের প্রবলেম, যারা এই ব্যাপারগুলো ভালো করে বুঝো তারাই করতে পারবে, না তো করতে পারবে না অত সহজে প্রবলেমটা। আচ্ছা, তারপরে তাহলে এখন পর্যন্ত আমরা পেলাম টোটাল 3টা প্রবলেম, যেটাতে একটু মাথা লাগছে, বাকিগুলোতে শুধুমাত্র ক্যালকুলেশন ঠিকঠাক জানলেই হয়ে গেল। তারপরে 46 নম্বর প্রবলেম যেটা বলেছে সেটা কি বলেছে, এ সিট ইজ প্লেসড অন এ হরিজন্টাল সারফেস ইন ফ্রন্ট অফ এ স্ট্রং ম্যাগনেটিক পোল, এ ফোর্স ইজ নিডেড টু, তাহলে কি হবে, ফোর্স কী কারণের জন্য লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে একটা পোল আছে, সে পোলের সামনে একটা আমরা ধরো সিট রেখেছি, তাহলে পোলটা অবশ্যই সিটটাকে অ্যাট্রাক্ট করবে যদি সেটা ম্যাগনেটিক হয়। তাহলে অপশানগুলো পড়ো। এ নম্বর অপশান বলেছে হোল্ড দ্য সিট দেয়ার ইফ ইট ইজ ম্যাগনেটিক, তাহলে এটা অ্যান্সার ঠিক আছে, কোনো সমস্যা নাই। বি নম্বর অপশানটা কি বলেছে, হোল্ড দ্য সিট দেয়ার ইফ ইট ইজ নন ম্যাগনেটিক, যদি নন ম্যাগনেটিক হয় তবে সেটাতে ফোর্স লাগবে, তাহলে সেটাতে কোনো ফোর্স লাগবে না। নন ম্যাগনেটিক হলে তাকে অ্যাট্রাক্ট করবে না, রিপেল করবে না, তাহলে কোনো ফোর্স লাগবে না, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। 3 নম্বরটা কি বলেছে, মুভ দ্য সিট অ্যাওয়ে ফ্রম দ্য প্লেট উইথ ইউনিফর্ম ভেলোসিটি ইফ ইট ইজ কন্ডাক্টিং। হ্যাঁ, অবশ্যই ফোর্স লাগবে এখানে, কারণটা হলো কি, যখন এটাকে আমরা দূরে সরাতে চাইবো তখন এখানে কি হবে, একটা ইনডিউসড ইএমএফ জেনারেট হবে। সে কী করবে, তার জন্য কী হবে, একে দূরে যেতে বাধা দিবে, বাধা দেওয়ার জন্য কী করতে হবে, একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে যাতে করে তাকে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আমরা দূরে নিয়ে যেতে পারি। এটা অ্যান্সার হয়েছে আমার সি নম্বরটা। তাহলে এটার অ্যান্সার দুটো হয়েছে। আর একটা কী বলেছে, মুভ দ্য সিট অ্যাওয়ে ফ্রম দ্য পোল উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি ইফ ইট ইজ বোথ কন্ডাক্টিভ আর নন কন্ডাক্টিভ। না, নন কন্ডাক্টিভ হলে তো কোনো ব্যাপারই আসে না, তাহলে এটা অ্যান্সার হচ্ছে এ আর সি। তাহলে এ আর সি কোথায় আছে, আমার 2 নম্বর অ্যান্সারে, তাহলে 2 নম্বরটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 46, তারপর হচ্ছে 47। এটাও খুব সোজা প্রবলেম ছিল। দেখো এখন যেটা দেখতে পাচ্ছি নিটে বেশিরভাগ প্রবলেমগুলোই দিয়েছে ক্যালকুলেশন খুব ছোট, আর না হলে থিওরির মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে এখন আমাদের থিওরির উপরে বেশি জোর দিতে হবে। কি বলেছে প্রবলেমটাতে, ইফ দ্য প্লেট অফ দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটার ইজ কানেক্টেড টু এ ব্যাটারি আর মুভড ক্লোজার টু ইচ আদার, দেন তাহলে কি ঘটবে। তাহলে এটা করার আগে আমাদের আগে ক্যাপাসিট্যান্সের যে ফর্মুলা সেটা লিখতে হবে, এপসাইলন নট এ কে বাই ডি। এবার যদি ডিস্ট্যান্সটা কমায়, এখান থেকে বুঝতে পারছো যে যদি কোনো কারণে ডিস্ট্যান্স আমরা কমাই তাহলে ক্যাপাসিট্যান্সের ভ্যালু বাড়বে, এটা একটা জিনিস শিখলাম। এরকম দেখো কী কী অপশন আছে, দ্য চার্জ স্টোর ইন ইট ইনক্রিজ, দ্য এনার্জি স্টোর ইন ইট ডিক্রিজ, দ্য ক্যাপাসিট্যান্স ইজ ইনক্রিজ। তাহলে সি নম্বরটা অ্যান্সার ঠিক আছে, এটা একটা বুঝলাম আমরা। এবার হচ্ছে ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা জানি কিউ ইজিক্যাল টু সি ইন্টু ভি হয়, যেহেতু ভি কনস্ট্যান্ট কী কারণের জন্য, যেহেতু ব্যাটারি কানেক্ট করা আছে, কানেক্টেড টু এ ব্যাটারি কানেক্ট থাকলে ভি কনস্ট্যান্ট হয়। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে বুঝতে পারছি যে সি এর ভ্যালু যদি বাড়ে তাহলে অবশ্যই কিউ এর ভ্যালুও বাড়বে। তাহলে সি বাড়লে কিউ এর ভ্যালু বাড়বে, তাহলে দ্য চার্জ স্টোর ইন ইট ইনক্রিজ, তাহলে এটা অ্যান্সার ঠিক হচ্ছে, এ নম্বরটাও ঠিক হচ্ছে। তারপরটা বি নম্বর হচ্ছে দ্য এনার্জি স্টোর ইজ ডিক্রিজ, আর এনার্জির জন্য ফর্মুলা কত জানি, হাফ সি ভি স্কোয়ার। ভি কনস্ট্যান্ট ঠিক আছে, যেহেতু সি এর ভ্যালু বাড়ছে তাহলে এনার্জির ভ্যালু কী হবে, বাড়বে। তাহলে এনার্জির ভ্যালু বাড়বে যেহেতু সি এর ভ্যালু বাড়ছে, কিন্তু এখানে কি বলেছে যে না ডিক্রিজ করবে, তাহলে বি নম্বর অ্যান্সারটা আমার ভুল হয়ে যাচ্ছে। ডি নম্বরটা কি বলেছে, দ্য রেশিও অফ দ্য চার্জ টু ইটস পোটেন্সিয়াল রিমেইন কনস্ট্যান্ট, চার্জ আর পোটেন্সিয়ালের ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, তাহলে সেটা হচ্ছে কিনা দেখি। তাহলে কিউ বাই ভি, তাহলে কিউ এর ভ্যালু যেহেতু বাড়ছে ভি এর ভ্যালু কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট থাকার কোনো অপশন নেই, তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমার, বুঝতে পারছি এখান থেকে এটা অ্যান্সার ডি নম্বরটা হবে না। ই নম্বরটা কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ চার্জ অ্যান্ড দ্য ভোল্টেজ ইনক্রিজ। হ্যাঁ, চার্জ আর ভোল্টেজের প্রোডাক্ট, এটার ভ্যালু যেহেতু বাড়ছে তাহলে প্রোডাক্টটাও ইনক্রিজ করবো, তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এটা অ্যান্সার হচ্ছে এ সি আর ই, এ সি আর ই কোনটাতে আছে, এ সি আর ই, সেটা হচ্ছে 2 নম্বরটাতে। তারপর হচ্ছে 48 কি বলেছে, এটা ইলেকট্রিসিটি থেকে দিয়েছে, সোজা প্রবলেম। কি বলেছে, টু হিটার এ অ্যান্ড বি হ্যাভ পাওয়ার রেটিং 1 কিলোওয়াট আর একটা হচ্ছে 2 কিলোওয়াট রেসপেক্টিভলি,
those two are first connected in series then in parallel to a fixed power source the ratio of the power আচ্ছা তাহলে যদি আমরা প্যারালালে লাগাই তাহলে এর ক্ষেত্রে আমরা সরাসরি ফর্মুলা জানি P1 প্লাস P2 হবে। তো যদি করে দিই আমরা P1 প্লাস P2 তাহলে 1 প্লাস 2 তার মানে পেয়ে যাচ্ছি 3 কিলোওয়াট, এটা গেল। আর যদি আমরা সিরিজে লাগাই তাহলে কি হয়ে যাবে 1/P1 প্লাস 1/P2 1/P মানে সরাসরি আমরা PS যদি লিখি তাহলে গুণফল বাই যোগফল করতে পারি P1 প্লাস P2। তো ভ্যালু যদি পুট করি তাহলে একটার ভ্যালু হচ্ছে 1 ইন্টু 2/1 প্লাস 2 তাহলে মানে হচ্ছে 2/3। এবার কী চাইছে তার রেশিও, তাহলে কোনটাকে আগে বলেছে ফিক্সড কানেক্টেড ইন সিরিজটা আগে বলেছে, তাহলে PS বাই পি প্যারালাল, তাহলে PS এর ভ্যালু হচ্ছে 2/3 আর এটার ভ্যালু হচ্ছে প্যারালালের ভ্যালু হচ্ছে 3। তাহলে এটার ভ্যালু আমরা যদি করি তাহলে কত পেয়ে যাচ্ছি 2/9, তাহলে 2/9 মানে অ্যান্সার হচ্ছে আমার 2 নম্বরটা। আচ্ছা এবার হচ্ছে 49 নম্বর প্রবলেম। আচ্ছা 49টা কী বলেছে, এ স্মল টেলিস্কোপ হ্যাজ অ্যান অবজেক্টিভ অফ ফোকাল লেন্থ, এটা বোধহয় সোজা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দিয়েছে। তাহলে অবজেক্টিভের ফোকাল লেন্থ আমাকে বলেছে এটা হচ্ছে 49, ফোকাল লেন্থ কত বলেছে 140 সেমি। আচ্ছা অ্যান্ড আই পিস অফ ফোকাল লেন্থ, তাহলে FE এর ভ্যালু বলেছে 5 সেমি। আচ্ছা দ্য ম্যাগনিফাইং পাওয়ার অফ দ্য টেলিস্কোপ, হ্যাঁ কোথা থেকে বলেছে ফর ভিউইং এ ডিস্ট্যান্ট অবজেক্ট, এটা খুব সোজা সরাসরি ফর্মুলা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে M = A4/FE। ভ্যালু পুট করে দাও 140/5, তাহলে এটা পেয়েছি আমরা 28, তাই এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 2 নম্বরটা। আচ্ছা 50 নম্বর প্রবলেম। এখন পর্যন্ত দেখো প্রবলেম খুব কিন্তু কঠিন প্রবলেম পাইনি, সব সোজা প্রবলেম ছিল। ওই 3টা থেকে 4টা মতো প্রবলেম একটু ট্রিকি টাইপের, বাকিগুলো সব সোজা প্রবলেম ছিল। তাহলে ফিক্স কোশ্চেন অন্য বছরের তুলনায় এবছর ধরে নিতে হবে খুব সোজা দিয়েছিল। এবছর যদি সিলেকশন না হয় তাহলে ভাবতে হবে ফিজিক্সটাকে এর আগে থেকে এরা প্রত্যেক বছরই তোমরা হয়তো করে আসো যেটা, যে ফিজিক্স কোশ্চেন সব শেষে করব, আর শেষে করতে গিয়ে তখন পরে পস্তাচ্ছ যে ফিজিক্স কোশ্চেন তো সোজা ছিল, টাইম পেলাম না। এখন যা দেখছি তাদের ফিজিক্সটাকে অবশ্যই এতে করা উচিত, সেকেন্ড অপশানে করা উচিত। কেমিস্ট্রিটাকে দেখছি যে সিস্টেম অনুযায়ী লাস্টে করা উচিত। আচ্ছা এটা কি বলেছে দেখো, এটা ক্লাস 11-এর ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টার থেকে অঙ্ক দিয়েছে। কি বলেছে প্রবলেমটাতে, এ ফোর্স F ইজিক্যাল টু বলে দিয়েছে F ইজিক্যাল টু আলফা T² প্লাস বিটা T। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে F এর যা ডাইমেনশন হবে আলফা T² এর ডাইমেনশন কী হবে, সেম হবে। তাহলে আলফার ডাইমেনশন যদি আমি বের করি তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি F এর ডাইমেনশন বাই T², এটা গেল। বিটার গল্প যদি বলি তাহলে বিটা T এর ডাইমেনশন যা হবে F এর সাথে কী হবে, সেম হবে। তাহলে এখান থেকে যদি বিটার ডাইমেনশন আমি বের করি তাহলে পেয়ে যাচ্ছি F এর ডাইমেনশন বাই T এর ডাইমেনশন। এবার বলেছে কি দ্য ফ্যাক্টর হুইচ ইজ ডাইমেনশনলেস, তাহলে কোন ফ্যাক্টরটা ডাইমেনশনলেস হবে। ডাইমেনশনলেসের কথা যদি বলি তাহলে এখানে একটু ভালো করে অবজার্ভ করে দেখো, সবগুলো অপশান আমাদের দেখার দরকার নাই। আলফার সাথে যদি টিকে গুণ করে দিই তাহলে আলফা টি যদি করে দিই তাহলে আলফার সাথে টিকে গুণ করতে গেলে F/দেখো T পেয়ে যাবো। আবার বিটার ডাইমেনশন কত আছে F/T, তাহলে যদি দুটাকে অনুপাত করে দিই বিটার তাহলে আবার F/T পাবো, তাহলে কেটে কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তো এটা অ্যান্সার কোনটা পাচ্ছি আমরা 2 নম্বরটা। তাহলে আমরা দেখলাম যে নিটের কোশ্চেন খুব একটা কঠিন না, এবছর ছিল না সাধারণত, এবছর সোজাই ছিল। হয়তো অনেকে করে আসতে পারোনি, অনেকে হয়তো ঠিকঠাক করেও এসেছো। এরপরে যাদের হয়নি তাদের মন খারাপ করে কোনো লাভ নেই, এরপরের জন্য প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।